আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান দেব। তো 4 নাম্বার প্রশ্নে এখানে দেখবা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীটা কিন্তু মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এখানে অমিল হয়। তো এখানে অমিল হওয়ার কারণে অনেকেই কনফিউশন হয়ে যাও যে এখানে আসলে এটা কি আমার অঙ্কটা ভুল হলো কিনা বা আমার অঙ্ক হচ্ছে না কেন, এখানে অনেকে কিন্তু মাথা গরম হয়ে যায়। তো মাথা গরম হওয়ার কিছু নাই, এখানে ভুলই আছে, এখানে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হবে। তো তারপরেও আমি কিভাবে একদম নিখুঁতভাবে সমাধান করে দিব সেটা তোমরা দেখো এবং ক্লাসটাকে এনজয় করো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে বলা আছে মাসনুন এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। খেয়াল করে দেখো, বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর আগে সমাপ্ত বছরের লেখা আছে, কথাটি উল্লেখ আছে। তার মানে এই দুটি সমাপ্ত বছরের জন্যই করতে হয়, এক বছরের জন্য করতে হয়। হ্যাঁ, আর আর্থিক অবস্থার বিবরণী যে ডেট দেওয়া থাকবে, এখানে যে ডেট দেওয়া আছে ওই ডেট পর্যন্ত করতে হবে। ওই ডেটে কত টাকা মানে ব্যালেন্স বা স্থিতি থাকবে সেটা করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে বুঝতেই পারছো, বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এই দুটি সমাপ্ত বছরের জন্য করতে হয়। এটা এক বছরের জন্য, এটা সমাপ্ত বছর উল্লেখ থাকলেও সমাপ্ত বছরের জন্যই করতে হবে, উল্লেখ না থাকলেও সমাপ্ত বছরের জন্যই করতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে উক্ত তারিখটাই উল্লেখ করে দিতে হবে, এটা তারিখ উল্লেখ থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। হ্যাঁ, তাহলে সমন্বয় পড়ার আগে আমরা আগে রেওয়ামিলটা দেখব। রেওয়ামিলে কি আছে? মাসনুন এন্টারপ্রাইজ রেওয়ামিল 31 ডিসেম্বর 2025। ওকে, ক্রমিক নং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো, মজুত পণ্য 1/1/2025। বলো তো এটা কোন মজুত পণ্য, প্রারম্ভিক না সমাপনী? বলো, এটা কি বছরের শুরুতে আছে না? শুরু মানে প্রারম্ভিক মানে শুরু, স্টার্ট, ঠিক আছে, একদম বিগিনিং অফ দি ইয়ার মানে বছরের শুরু। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য এটা। এই মজুত পণ্যটা বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করার জন্য প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে প্রথম আইটেম যাবে, তারপরে নেট ক্রয় লিখবো, তারপরে অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখবো, সবগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। 2 নম্বরে বলা আছে, দেখো, ক্রয় ও বিক্রয়, এখানে দুইটা হিসাব একসাথে দেওয়া আছে, প্রথমটা ডেবিটের, দ্বিতীয়টা ক্রেডিটের। তাহলে ক্রয় হিসাব কত? 1,80,000 টাকা। বিক্রয় হিসাব কত? 4 লক্ষ টাকা। হ্যাঁ, ফেরত, এখানেও দেখো দুইটা হিসাব দেওয়া আছে, ডেবিট এবং ক্রেডিট দুইটা হিসাব দেওয়া রয়েছে। তো ডেবিটের যেটা রয়েছে সেটি হলো বিক্রয় ফেরত, ক্রেডিটের যেটা রয়েছে সেটা হলো ক্রয় ফেরত। ওকে, তারপরে দেখো ক্রয় পরিবহন, এটা কিন্তু প্রত্যক্ষ খরচ। ফেরত কিন্তু ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয় ফেরত বিক্রয় ফেরত থেকে বাদ দিতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে ক্রয় পরিবহন এটা প্রত্যক্ষ খরচ, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে 30,000 টাকা। এরপরে দেখো ভাড়া, এখানে ব্র্যাকেটে 9 মাস লেখা আছে। আমরা জানি ভাড়া একটা ব্যয়, এটা কি ব্যয়। তো এই ব্যয়টা কিন্তু কি যাবে, এটা বিশদ আয় বিবরণীতেই যাবে, কিন্তু 9 মাসের ভাড়া দেওয়া আছে 27,000 টাকা। আমার তো ওই যে সমাপ্ত বছরের কথাটি উল্লেখ আছে, এক বছরের জন্য হিসাব করতে হবে, তাহলে 9 মাসে হিসাব করলে তো আমার হবে না। হ্যাঁ, তাইলে বাকি এক বছর হতে আর কয় মাস বাকি রয়েছে? 3 মাস বাকি রয়েছে। অর্থাৎ এক বছর সমান আমরা জানি 12 মাস। তাহলে 12 মাস থেকে 9 মাস গেলে আর বাকি থাকে 3 মাস। এই 3 মাসে বকেয়া রয়েছে। তো এটা হিসাব করব কিভাবে করব? 9 মাসের ভাড়া যদি 27,000 টাকা হয়, তাহলে এক মাসের কত হবে? 27,000 ভাগ 9 সমান কত হবে? 3,000 টাকা। তাহলে 3 মাসে কত হবে? 3,000 গুণন 3 সমান 9,000 টাকা। তাহলে 9,000 টাকা ভাড়া বকেয়া রয়েছে। এরপরে 6 নম্বর এন্ট্রিটা দেখো, বাট্টা দেওয়া রয়েছে। তো এই বাট্টাতে দুইটা বাট্টা দেওয়া রয়েছে, ডেবিট এবং ক্রেডিট দুইটাই। এখন কোনটা প্রাপ্ত বাট্টা কোনটা প্রদত্ত বাট্টা এটা কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে আমরা এখানে এটা দেখবো, প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা। দেখো, প্রদত্ত বাট্টা ডেবিটে থাকে, তাহলে 13,000 টাকা এটা প্রদত্ত বাট্টা, এটা বিশদ আয় বিবরণীতে ব্যয় হিসেবে দেখাইতে হবে। আর ক্রেডিটে যেটা আছে সেটি হলো প্রাপ্ত বাট্টা, এটা বিশদ আয় বিবরণীতে আয় হিসেবে দেখাইতে হবে। তার মানে ক্রেডিটেরটা প্রাপ্ত বাট্টা, এটা আয়, ডেবিটেরটা প্রদত্ত বাট্টা, এটা ব্যয়। 7 নম্বর বলা আছে ব্যাংক চার্জ, এটাও ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। 8 নম্বর বলা আছে বিল, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। 9 নম্বর বলা আছে ট্যাক্স, এটা ট্যাক্স, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। 10 নম্বর বলা আছে রেন্ট, এটা রেন্ট,
হাতে নগদ ও লভ্যাংশ প্রাপ্তি দুইটা হিসাব রয়েছে। একটা হলো হাতে নগদ ডেবিটে 8,000 টাকা, এটা চলতি সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। লভ্যাংশ প্রাপ্তি এটা অন্যান্য আয় হিসেবে বিশদ আয় বিবরণীতে যাবে 20,000 টাকা, এটা ঠিক আছে। এরপরে উত্তোলন ও মূলধন। উত্তোলন ডেবিটেরটা উত্তোলন 27,000 টাকা, এটা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে মূলধন থেকে বিয়োগ হবে। মূলধন আছে 7 লক্ষ টাকা, এটা মালিকানা সত্ত্বে বিবরণীতে যাবে। সুনাম, সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ, এটা স্থায়ী সম্পদের মধ্যেই দেখাই দিব 4 লক্ষ টাকা, এটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ দেওয়া আছে 2 লক্ষ টাকা, এটাও কি অলিক সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। 12% ব্যাংক ঋণ, 12% ব্যাংক ঋণ কত, 2,25,000 টাকা। এই যে এখানে 1/10/2025 এই তারিখটা ওরা এখানে ভুল করেছে। এই তারিখটা যদি 1/1/2025 হইতো তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা মিলে যাইতো, কিন্তু এখানে 1/10/2025 হওয়ার কারণে আর্থিক অবস্থার বিবরণীটা এই জায়গাতেই মেলে না। ঠিক আছে, তো সমস্যা নেই, আমার তারিখ যেভাবে দেওয়া আছে সেভাবে দেখো। ব্যাংক ঋণের আগে পার্সেন্টেজ দেওয়া আছে, ঋণ এবং বিনিয়োগ এর আগে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী 1 বছরের সুদ বিশদ আয় বিবরণীতে ধরতে হয়। ঠিক আছে, এটা সমন্বয়ে বলা থাকুক বা না থাকুক আমাকে ধরতেই হবে। তাহলে এখানে 12% ঋণ দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 2,50,000 টাকা। তাহলে 2,50,000 টাকার 12% সুদ ধরতে হবে। এখন কথা হলো এই ঋণটা নেওয়া হয়েছে অক্টোবর মাসের 2025 সালের অক্টোবর মাসের 1 তারিখে। তার মানে অক্টোবর, দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মোট 3 মাস। ঠিক আছে, তাইলে এই 3 মাস ব্যবহার হয়েছে 2025 সালে। 2025 সালে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেটুক ব্যবহার হবে সেটারই হিসাব করতে হবে। যদি কোনোটা বকেয়া থাকে সেটারও হিসাব নিয়ে আসতে হবে। কিন্তু তোমার শুরুই হয়েছে অক্টোবর থেকে, তোমার তো এটা জানুয়ারি থেকে ধরতে পারবা না, তাহলে অক্টোবর থেকেই ধরতে হবে। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস, 3 মাস, এই 3 মাসের হিসাব ধরতে হবে। তাইলে 2,50,000-এর 12% সম্ভবত 30,000 টাকা হবে। এই 30,000-কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, করলে আমার 3 মাসের সুদ বের হয়ে যাবে। ওকে, বিনিয়োগ দেওয়া আছে, দেখো বিনিয়োগ এটা দেওয়া আছে 2 লক্ষ টাকা, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বিজ্ঞাপন যাবে, দেখো বিজ্ঞাপন 20,000 টাকা, এটা বিশদ আয় বিবরণীতে ব্যয় হিসেবে যাবে। ডেলিভারি ভ্যান এটা আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ হিসেবে যাবে। দুই পাশের যোগফল অলরেডি মিল আছে, 13,90,000 টাকা, মিল থাকতে হবে। সমন্বয় কি বলা আছে দেখো, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ওকে, এই যে পণ্য বিতরণ করলে ক্রয় থেকে বাদ দিতে হয়, অপরদিকে এটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। কি করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে এবং বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। তার কারণ এটা বিনামূল্যে পণ্য বিতরণ করেছে। কেন বিতরণ করেছে, তোমার বিক্রয় যেন বৃদ্ধি পায় সেজন্য বিতরণ করেছে। তার মানে কি এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাড, তাইলে এটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে ক্রয় থেকে বাদ যাবে, বিজ্ঞাপনের সাথে যোগ হবে, দুইটা জায়গায় গেল। অপরিশোধিত পরিবহন খরচ 3,000 টাকা, তার মানে কি পরিবহন খরচ বকেয়া রয়েছে। পরিবহন এটা কোন পরিবহন, এটা কিন্তু উল্লেখ নাই। তো আমরা কিন্তু এই রেওয়া মিলে একটাই পরিবহন পাইছি, সেটা হলো ক্রয় পরিবহন। তাইলে ক্রয় পরিবহনের সাথে বকেয়া খরচ হিসেবে 3,000 টাকা যোগ করে দেব প্রথমত। ঠিক আছে, আর দ্বিতীয়ত বকেয়া পরিবহন খরচ হিসেবে এটি একটি চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেব। তাইলে দুইটা জায়গায় চলে গেল। প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে 2,000 টাকা, তাইলে প্রারম্ভিক মজুদ থেকে 2,000 টাকা মণিহারি বাদ দিব, অপর দিকে মণিহারি খরচের সাথে 2,000 টাকা যোগ করব। তাহলে প্রারম্ভিক মজুদ এই যে 10,000 টাকা রয়েছে, এখান থেকে মণিহারি বাদ দেব। অপর দিকে মণিহারি নামে কোনো আইটেম সম্ভবত নাই, না থাকলে তাহলে সাধারণ খরচ আছে। ঠিক আছে, সেই সাধারণ খরচও সম্ভবত নাই, না থাকলে মণিহারি খরচ হিসেবে আমি এই 2,000 টাকা বিশদ আয় বিবরণীতে দেব। ওকে, 4 নম্বর বলছে 2টি 200 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যা হিসাবে লেখা হয়নি। তাইলে 2টি 200 টাকার নোট নষ্ট হয়ে গেছে, তার মানে এটার মূল্য নাই। 2টি 200 টাকার নোট, তাইলে 2টা 200 টাকার নোট, 2টা মোট কত টাকা হবে, 400 টাকা। তাইলে 400 টাকা হাতে নগদ থেকে বাদ দেব প্রথমত, আর দ্বিতীয়ত হলো বিশদ আয় বিবরণীতে বিবিধ ক্ষতি হিসেবে 400 টাকা দেখাবো।
5 নম্বর সমন্বয় বলেছে সমপনী মজুত পণ্যের মূল্য 18,000 টাকা, তাইলে সমপনী মজুত পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, আমরা ভালোভাবেই জানি। অপরদিকে চলতি সম্পদ হিসেবে সমপনী মজুত পণ্য দেখাই দেব। তো এই ছিল রেওয়া মিল এবং সমন্বয়ের বিশ্লেষণ। এবার আমরা প্রথম কি কাজ করব, বিশদ আয় বিবরণী তৈরি করব। তো বিশদ আয় বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমাদের নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা তৈরি করব। তাইলে কিভাবে করব দেখো, মাসনুন এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2025 সালে সমাপ্ত বছরের জন্য। প্রথমে বিক্রয় কত, 4 লক্ষ টাকা, কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তারপরে বিক্রয় থেকে ফেরত বাদ দিব 20,000 টাকা, ডেবিটেরটা হলো বিক্রয় ফেরত, তাহলে 20,000 টাকা বাদ দিলে কত হবে, 3,80,000 টাকা নেট বিক্রয় বের হয়ে গেল। এখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায়, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং সমপনী মজুত পণ্য বাদ দিতে হয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের আছে কত, 10,000 টাকা। অপরদিকে এই যে বলেছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 2,000 টাকা মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 10,000 বাদ মণিহারি 2,000, এটা বাদ দিলে কত হবে, 8,000। এরপরে ক্রয় আছে, ক্রয় কত আছে দেখো, 80,000, এখান থেকে ফেরত বাদ দিতে হবে 10,000 টাকা। অপরদিকে পণ্য বিতরণ করেছে 5,000 টাকা, এটাও বাদ দিতে হবে। তাইলে তিনটা আইটেম হবে, ক্রয় 1,80,000 বাদ পণ্য ফেরত 10,000 বাদ দিলে কত হবে, 1,70,000 মাইনাস পণ্য বিতরণ 5,000 বাদ দিলে কত হবে, 1,65,000। এরপরে অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে শুধুমাত্র ক্রয় পরিবহন রয়েছে 30,000, তবে ক্রয় পরিবহনে অপরিশোধিত বহন খরচ রয়েছে 3,000, এটা যোগ করে দিব। তাইলে ক্রয় পরিবহন 30,000 যোগ বকেয়া 3,000, মোট 33,000। আর কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ নেই। টোটাল যোগ করব 8,000, 1,65,000 আর 33,000 যোগ করলে 2,06,000 টাকা হবে। এখান থেকে সমপনী মজুত পণ্য বাদ দেব। সমপনী মজুত পণ্য কোথায় রয়েছে, এই যে 5 নাম্বার সমন্বয়ে দেওয়া আছে 18,000 টাকা, এটা বাদ দেব। বাদ দিলে কত হবে, 1,88,000 টাকা। এইবার 3,80,000 থেকে 1,88,000 বাদ দিলে 1,92,000 টাকা মোট মুনাফা বের হবে। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা বের হবে, এবং পরিচালন মুনাফা থেকে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বাদ দিলে নেট মুনাফা বের হবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি রয়েছে, প্রথমে আছে ভাড়া তো 9 মাসের দেওয়া আছে 27,000 টাকা, 3 মাসে বকেয়া রয়েছে। তাইলে ভাড়াটা লিখবো 27,000 যোগ বকেয়াটা কিভাবে লিখবো স্যার, বকেয়াটা লিখবো 27,000 যদি 9 মাসের হয় তাহলে 27,000 ভাগ 9 গুণন 3 দিব, 3 মাসের বকেয়া রয়েছে। তাহলে 27,000কে 9 দিয়ে ভাগ করলে 3,000 হবে, 3,000কে 3 দিয়ে গুণ করলে 9,000 হবে। তাহলে 27,000 আর 9,000 যোগ করলে 36,000 টাকা হবে। এরপরে দেখো, তারপরে বাট্টা তো অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে, আবার তো ব্যাংক চার্জ অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। এখানে দেখো বিজ্ঞাপন খরচ রয়েছে, বিজ্ঞাপন খরচ 20,000 টাকা, পণ্য বিতরণ 5,000 টাকা রয়েছে, এটাও যোগ করতে হবে। তাইলে বিজ্ঞাপন খরচ কত, 20,000 টাকা যোগ পণ্য বিতরণ 5,000 টাকা, মোট কত হবে, 25,000 টাকা। এরপরে দেখো কি আছে, প্রদত্ত বাট্টা আছে 13,000 টাকা, এটা পরিচালন ব্যয় হিসেবে দেখাইতে হবে। তাহলে প্রদত্ত বাট্টা 13,000 টাকা দিয়ে দিলাম। তারপরে ব্যাংক চার্জ রয়েছে কত, 5,000 টাকা, এটাও দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দিলাম। তারপরে অবশিষ্ট পরিচালন ব্যয় আর কোথাও নেই, কিন্তু এই যে 2,000 টাকার মণিহারি রয়েছে, এটা তো প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে ছিল, সেটা তো ওখান থেকে বাদ দিয়েছি, এখানে দেখাইতে হবে খরচ হিসেবে, এটা তো খরচ হয়ে গেছে। তাইলে মণিহারি আছে 2,000 টাকা, তাইলে সব যোগ করলে কত হয়, 81,000 টাকা। এই কত, 1,92,000 থেকে 81,000 বাদ দিলে 1,10,000 টাকা, এটি হলো পরিচালন মুনাফা। ঠিক আছে, এখন পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। তো অন্যান্য আয়ের মধ্যে দেখো, এখানে বাট্টা প্রাপ্তি রয়েছে 10,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি রয়েছে 20,000 টাকা, এই দুইটা রয়েছে অন্যান্য আয়। তাইলে এই যে 10,000 আর 20,000 যোগ করলে 30,000 হবে। তাইলে 1,11,000-এর সাথে 30,000 যোগ করলে 1,41,000 টাকা হবে। এখান থেকে অন্যান্য ব্যয় বাদ দেব। অন্যান্য ব্যয়ের মধ্যে কি রয়েছে, এই যে 12% যে ঋণ রয়েছে, ব্যাংক ঋণ রয়েছে, এই 2,25,000-এর 12% একটা অ্যামাউন্ট হবে। ঠিক আছে, ঋণের প্রদেয় সুদ, এটা কিভাবে লিখব দেখো, 2,50,000 গুণন 12%, এটাকে কীভাবে করব, এর সাথেও গুণন দিব, একে 12 দিয়ে ভাগ করো, একে 12 দিয়ে ভাগ করো, গুণন করবা কত, 3
গুণন দিবা 3। কেন 3? কারণ এখানে ডেট দেওয়া আছে অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হবে? 3 মাস। তাহলে 3 মাসের ধরতে হবে। আমরা কোনো কিছুর উপর যখন পার্সেন্টেজ বের করি, সরাসরি পার্সেন্ট বের করলে 1 বছরের হয়, সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে যত মাস প্রয়োজন সেই মাসে ক্যালকুলেশন করে নিব। তাইলে 2,50,000-এ 12% হবে 30,000, 30,000-কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, করলে হবে 7,50,000 টাকা। ঠিক আছে, তাহলে 7,50,000 টাকা। আর বিবিট ক্ষতি রয়েছে, এই যে 200 টাকার 2টি নোট নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, এটা হলো বিবিট ক্ষতি হিসেবে দেখাই দেবো। তাহলে দুইটা যোগ করলে 7,000 কত 900 টাকা। এইবার 1,41,000 থেকে 7,900 টাকা বাদ দিলে 1,33,100 টাকা, এটি হলো নেট মুনাফা। ঠিক আছে, তো এটি নেট মুনাফা। এখন মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে হবে। তো মাসনুন এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 31 ডিসেম্বর 2025 সালের সমাপ্ত বছরে, এখানে সমাপ্ত বছর কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমে মূলধন দেওয়া রয়েছে, মূলধন কত দেওয়া রয়েছে? 7 লাখ টাকা, এটা আমরা বসায় ফেলবো। এই মূলধনের সাথে নেট মুনাফাটা আমরা যোগ করে দেব। তাহলে নেট মুনাফা কত? 1,33,100। তাহলে 7 লাখের সাথে 1,33,100 নেট মুনাফা যোগ করলে 8,33,100 হবে। এখান থেকে উত্তোলন বাদ দেব। উত্তোলন কত রয়েছে? 27,000 টাকা। এটা বাদ দিব, বাদ দিলে কত হবে? 8,06,100 টাকা। মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত বের হয়ে গেল মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। এবার আসো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। মাসনুন এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025 সাল, এটা কিন্তু সমাপ্ত বছর লেখা যাবে না। তাইলে স্থায়ী অগ্রাধিকার ভিত্তিতে আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। তাইলে প্রথমে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদ কি দেওয়া রয়েছে? প্রথমে ডেলিভারি ভ্যান দেওয়া রয়েছে 2,50,000 টাকা, আর সুনাম দেওয়া আছে 4 লাখ টাকা। এই দুইটা যোগ করে দেব। ঠিক আছে, দুইটা যোগ করলে 6,50,000 টাকা মোট স্থায়ী সম্পদ। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগে রয়েছে বিনিয়োগ শেয়ার, যেটা রয়েছে 2 লাখ টাকা, এটা দিয়ে দিব। এটা সরাসরি আউটার কলামে দিয়ে দিব। তারপরে চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে কি? এই যে হাতে নগদ, হাতে নগদ 8,000 টাকা। এখান থেকে যে 200 টাকার 2টা নোট ক্ষতি হয়ে গেছে, এটা ক্ষতি হিসেবে বাদ দিয়ে দিব। তাহলে হাতে নগদ 8,000 টাকা মাইনাস বিপিট ক্ষতি 400, তাইলে কত হবে? 7,600 টাকা। এরপরে সমন্বয়ে আরেকটি দেওয়া রয়েছে সমাপনী মজুত পণ্য, এইটাও বাদ দিয়ে দিব। আর কি কি রয়েছে চলতি সম্পদে? চলতি সম্পদে কি আর কিছু সম্পদ রয়েছে? আমাদের তো নাই, আর কোনো সম্পদ নাই। ঠিক আছে, তাহলে মোট চলতি সম্পদ কত? 25,600 টাকা। এরপরে অলেখ সম্পদ, অলেখ সম্পদের মধ্যে রয়েছে এই যে প্রাথমিক খরচাবলী, প্রাথমিক খরচাবলী, পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এগুলোকে কিন্তু অলেখ সম্পদ হিসেবে বলা হয়, বা বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, এটাও কিন্তু অলেখ সম্পদ। ঠিক আছে, অলেখ সম্পদ কি কি? প্রাথমিক খরচাবলী, পণ্যের গবেষণা ব্যয়, তারপরে হলো ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। এই 4টা মনে রাখলেই হবে। আবার তো এই 4টা মনে রাখলেই হবে, এই 4টার বাইরে থেকে খুব একটা আসে না। ঠিক আছে, এই 4টা মনে রাখো। অলিক সম্পদ কী কী? আমি আবার বলছি, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এই 4টা মোট। ঠিক আছে, তাহলে এই 4টা মনে রাখো, তাইলেই হবে। অলিক সম্পদে এবার আমরা দেখব। অলিক সম্পদে শুধু প্রাথমিক খরচাবলী দেওয়া আছে 2 লক্ষ টাকা। এবার মোট সম্পদ যোগ করব। 6,50,000, 2 লাখ আর 25,600 এবং 2 লাখ মোট যোগ করলে 10,75,600 টাকা হয় মোট সম্পদ। এবার আমরা মালিকানা সত্ত্ব ও দায়ে যাব। মালিকানা সত্ত্ব ও দায়ে দেখো কি রয়েছে? মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত কোথায় পাবো? এই যে আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যেটা রয়েছে 8,06,100 টাকা, সেটা লিখবো প্রথমে। ঠিক আছে, 8,06,100 টাকা। তারপরে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি রয়েছে? এই যে ব্যাংক ঋণ দেওয়া, যেটা দেওয়া রয়েছে 2,50,000 টাকা, এটা লিখবো। তারপরে চলতি দায় সময়ের মধ্যে বকেয়া ভাড়া রয়েছে, কোথায় পাইলাম? ওই যে 3 মাসের বকেয়া ভাড়া রয়েছে 9,000 টাকা। ঋণের প্রদেয় সুদ কোথায় পাইলাম? ওই যে 12% ঋণ, যেটা সেটার 3 মাসের ঋণের সুদ রয়েছে 7,500 টাকা। আর বকেয়া পরিবহন খরচ, এই 3টা যোগ করলে মোট কত হবে? 19,500 টাকা। এইবার আমরা এই দুইটা যোগ করব, 8,06,100, 2,50,000 এবং 19,500 মোট যোগ করলে 10,75,600 টাকা হবে। তাইলে 10,75,600 টাকা মোট সম্পদ, 10,75,600 টাকা। দায় ও মালিকানা সত্ত্ব 10,75,600 টাকা। তাইলে মিলে গেছে। ঠিক আছে, এখানে আমাদের
অ্যাকাউন্টিংটা মিলে গেছে। তো এটাই ছিল আজকের ক্লাসের সমাধান। আশা রাখি তোমরা 4 নাম্বার প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান পেয়েছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী